প্লাস্টিকের উৎপাদনও বাড়তেছে, সেলও বাড়তেছে। বোর্ডের পাল্লা আপনার গুনে খায় না, বাঁকা হয় না, ফাঁকা হয় না। আগে চলতো কিন্তু কম, অত মানুষ এটা চিন্তা না। প্লাস্টিকের প্রচলনটা ভেবেছে এই 10-15 বছর ধরে কি বেশি চলে। আমাদের নিয়ার ইন্ডিয়াতে কিছু এক্সপোর্ট আমরা করছি। আমরা খুব আশাবাদী যে আমাদের দেশের চাহিদা আরো বেশি বাড়বে, পাশাপাশি বিদেশের পর্যন্ত রপ্তানি করতে পারবো। কাঠের দরজার বাজারে একচেটিয়া পরিবর্তন। জনপ্রিয় হচ্ছে প্লাস্টিক ও প্রক্রিয়াজাতকৃত বোর্ডের কপাট, যার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। নিয়ে এখন সকালে থাকছে প্রতিবেদন, সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। কি এটা তো মনে করেন আমাদের দেখে কেউ দেখে না, আমরা কামলা দেই, টাকা নেই। কাজ করতে অনেক কষ্ট হয়, গরম অতিরিক্ত, ফ্যান চলে কিন্তু তারপরও কাজ হয় না। ক্লাস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, মাথা ব্যথা করে, অজ্ঞান হয়ে কেউ পড়ে যায়। প্রতিদিন একজন দুইজন হয়। প্রতি বছর গরমে কম আর বেশি অ্যাবসেন্টিজম বাড়ে, কিন্তু এবারটা একটু বেশি বেড়েছিল আর কি। ফলে কোনো দিন আপনার 30-40 এবং 50% আমাদের প্রোডাকশন কম হয়েছে এই গরমের কারণে। আগে যেভাবে শ্রম পরিবেশের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে সামনের দিনগুলোতে যাচাই বাছাই করে এটা কিন্তু পুনর্বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যদি কোনো কিছু না করে ফেলে রাখি, তাহলে যেটা হবে কি, বায়ার্সে তারা নতুন নতুন স্ট্যান্ডার্ডস নিয়ে আসতে পারে, সেটা হয়তো আমাদের জন্য ভালো না হতে পারে। তাপদাহে পোশাক কারখানায় কমছে শ্রমিক উপস্থিতি। প্রায় 92% কারখানায় নেই যথাযথ শ্রম পরিবেশ। সহায়ক কর্মপরিবেশ নিশ্চিতে বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই দরজার বাজারের খবর। কাঠের দরজার একচেটিয়া বাজারে শক্ত অবস্থান জানান দিচ্ছে প্লাস্টিক ও প্রক্রিয়াজাতকৃত বোর্ডের কপাট। সাশ্রয়ী আর টেকসই হওয়ায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে দরজার পরিবর্তন আনছেন বাসিন্দারা। উৎপাদক প্রতিষ্ঠান বলছে মাসে লাখ পিসের বেশি দরজা বিক্রি করেন তারা, যার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। আনোয়ার হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। দরজা যেমন ঘরের ভেতরে ঢোকার পথ, তেমনি কাউকে ঢুকতে না দিতেও তার সমান ব্যবহার। তবে এর বাইরেও ঘর বা বাড়ির স্থাপত্য শৈলীতে ভিন্নমাত্রা নিয়ে আসে এই দরজা। সময়ের সঙ্গে রুচির ভিন্নতায় বদলেছে এর নকশা থেকে শুরু করে উপাদান। অতীতের কারুকাজ খচিত কাঠের জায়গা নিচ্ছে পার্টিকেল বোর্ড, কাঁচ, লোহা, স্টিল, এমনকি প্লাস্টিক। বাড়ির সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম বলে ব্যবহারকারীরাও ঝুঁকছেন ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, উডেন ডোরের মতো পণ্যে। ক্রেতা চাহিদায় নজর রেখে দেশের স্বনামধন্য প্রায় ডজনখানেক প্রতিষ্ঠান তৈরি করছে দরজা। তেমনই একটি প্রতিষ্ঠান মোস্তফা ডোর। কসমোডোর, ক্যাবিনেট ডোর, পাওয়ার ডোর, কাপস ডোর, ইকো ফ্রেন্ডলি ডোর ও প্রসেসড ডোর তৈরি করে আসছে তারা। দরজা তৈরির প্রক্রিয়া এবং এই খাতের আদ্যপান্ত জানতে তাদের কারখানায় এখন টিভি। পরিমাণ মতো উপাদান মিশিয়ে ইউপিভিসি দরজা তৈরির সূচনা করলেন মিক্সিং অপারেটর। এরপরের কাজ মিক্সার মেশিনের। প্রায় 15 মিনিটের মিশ্রণ এবং কয়েকটি জটিল ধাপ পেরিয়ে আকার আসে দরজার প্যানেলের। প্রাথমিকভাবে নির্দিষ্ট মাপে কাটবার পর শুরু হয় প্যানেলের গুণগত মান পরীক্ষা ও অন্যান্য কাজ। পরীক্ষায় কৃতকার্য হলে দরজার পাল্লা পাঠানো হয় পরবর্তী সেকশনে। সেখানে প্রথমে করা হয় প্রিন্টিং, তারপর চলে ফ্রেম বসানো, কলকবজা, সংযুক্তের মতন কাজ। নানা ধাপ পেরিয়ে প্রস্তুতকৃত এসব দরজা এখন পৌঁছে যাবে ক্রেতাদের কাছে। তবে আমরা দেখছি বাংলাদেশেই এই ইউপিভিসি ডোরের চাহিদা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে শুধু দেশের গণ্ডিতে নয়, তারা এটি ছড়িয়ে দিতে চায় বহির্বিশ্বেও, বাড়াতে চায় রপ্তানি। কাঠের বিকল্প এসব দরজার দেশীয় বাজার 500 কোটি টাকার উপরে। বাথরুম, রান্নাঘর, বারান্দার মতো স্থানভেদে দরজার ডিজাইন ও মানের ভিন্নতার কারণে ইউপিভিসির মতো দরজা ব্যবহারে আগ্রহী হচ্ছে মানুষ। আর কাঠের দরজার তুলনায় সাশ্রয়ী এবং রোদ বৃষ্টি আগুনে অধিক টেকসই হওয়াও জনপ্রিয়তার কারণ বলে জানান ব্যবসায়ীরা। দিন দিন প্লাস্টিকের উৎপাদনও বাড়তেছে, সেলও বাড়তেছে। আর কাঠের দরজা যেগুলো বললেন, কাঠের প্রসেসিংগুলো ভালোভাবে করতে পারে না। বোর্ডের পাল্লা আপনার গুনে খায় না, বাঁকা হয় না, ফাঁকা হয় না।
আর কাঠ কিন্তু একটা সময় শীতকাল আসলে দেখবেন ফাঁকা হয়ে যাবে, বেড়ে যাবে। প্লাস্টিকের প্রচলনটা বেড়েছে এই 10-15 বছর ধরে কি বেশি চলে, আগে চলতো কিন্তু কম, হয়তো মানুষ এটা চিনতো না বা কিছু না। দেশের চাহিদার 90% পূরণ করতে পারলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত দরজা। বিদেশিদের চাহিদামাফিক দরজা উৎপাদন এবং নতুন ধরনের দরজা উৎপাদনের প্রচেষ্টাও দেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। উড এবং প্লাস্টিকের পাউডার দিয়ে মিশ্রিত করে একটা দরজা বানানো হয়। নিঃসন্দেহে এটা পরিবেশ এবং দেশের জন্য পরিবেশ বান্ধব এবং দেশের জন্য খুব ভালো। বাংলাদেশ থেকে অনেক প্লাস্টিক রপ্তানি হচ্ছে, ধরেন ডোরটা একটু কম হচ্ছে, আমরা সাইড আমাদের নিয়ার দেশ ইন্ডিয়াতে কিছু এক্সপোর্ট আমরা করছি। প্রতি বছর 1 লক্ষ পিসের উপরে ফ্ল্যাশ ডোর বাজারজাত করছি। তো এটার মেইন কাস্টমার ইউজার যারা, সেটা হচ্ছে ডেভেলপার কোম্পানি এবং গভর্নমেন্ট প্রজেক্ট। আমরা খুব আশাবাদী যে আমাদের দেশের চাহিদা আরও বেশি বাড়বে এবং এই পাশাপাশি আমরা আমাদের এই ডোরের যে চাহিদা এবং সেটা বিদেশের পর্যন্ত রপ্তানি করতে পারবো। এদিকে কৃত্রিম ও প্রক্রিয়াজাতকৃত কাঠ দিয়ে তৈরি করা দরজার বাজার দেশে বড় হচ্ছে দিনে দিনে। 50 বছরের গ্যারান্টি আজীবন ঘুণে ধরে না ও দীর্ঘক্ষণ আগুনে সুরক্ষিত থাকার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন দরজা নির্মাতারা। আর আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব কাঁচামাল ব্যবহারে সুফল মিলছে কপাট বাণিজ্যে। সরকারের যথাযথ রপ্তানিমুখী পদক্ষেপে এই খাত পৌঁছাতে পারে রপ্তানি পণ্যের শীর্ষ তালিকায়। আশাবাদ ব্যবসায়ীদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। তীব্র গরমে তৈরি পোশাক কারখানায় কমেছে শ্রমিক উপস্থিতি, এতে ধাক্কা লেগেছে উৎপাদনে। সবুজ কারখানা বিবেচনায় পোশাক খাতের প্রায় 92% কারখানায় পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে শ্রম পরিবেশের মানদণ্ড পুনর্বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নতুন করে বিনিয়োগের কথা বলছেন তারা। লিখন শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পরিবেশ বান্ধব পোশাক কারখানা। গাছের ছায়া আর সবুজে ঘেরা প্রাঙ্গণ কারখানার কর্মপরিবেশকে করেছে মনোরম। ভিতরে পুকুর থেকে শুরু করে রয়েছে শ্রমিকদের জন্য বিশ্রাম নেয়ার জায়গা, আর 50 ধরনেরও বেশি অসংখ্য গাছ যেন শীতল আর ঠান্ডা করেছে কারখানাটির পরিবেশ। লিড সনদপ্রাপ্ত 3 তলা বিশিষ্ট সবুজ এই কারখানার 2য় তলায় চলে মূল কাজ, যেখানে শ্রমিক রয়েছে 5 শতাধিক। তীব্র গরমের মধ্যেও যারা কাজ করছেন তারা যেন অসুস্থ হয়ে না পড়েন সেজন্য রয়েছে খোলামেলা পরিবেশ আর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এখানে যথাযথ ফ্যান আছে, তারপরে এয়ার কুলারের ব্যবস্থা আছে। এখানে কাজ করে আমাদের অনেক শান্তি লাগতেছে। বাইরে যে পরিমাণ গরম, বাইরে গেলে যে গরমটা লাগে এখানে অতটা গরম লাগতেছে না। গরমের দিক থেকে আমরা অনেকটা শান্তিতে এই জায়গায় কাজ করতে পারতেছি। চারিদিক সাইড দিয়ে জানলা দরজা খোলা থাকে, অনেক বাতাস থাকে, আবহাওয়া অনেক সুন্দর, মানে তাপমাত্রাটা একটু অনেক কম আর কি। প্রচন্ড গরমের কারণে কোম্পানি থেকে স্লাইন দেওয়া হইতেছে, বা তারপরে চারপাশে গাছপালা আছে, এই কারণে গরম একটু কম আসছে। ফতুল্লা অ্যাপারেলসের মতো দেশে এখন সবুজ কারখানার সংখ্যা 215টি। এসব কারখানায় কর্মপরিবেশ আন্তর্জাতিক মানদণ্ডে হওয়ায় এখানে আলো বাতাসের আধিক্য রয়েছে বেশ। তাই বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা যেমন মিল নেই, তেমনি শ্রমিকরা এখানে কাজ করছেন স্বাচ্ছন্দ্যে। তবে এই তীব্র গরমে সবুজ কারখানা নয় এমন কারখানায় কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন থেকেই যায়। ছোট বড় মিলিয়ে দেশে পোশাক কারখানার সংখ্যা 2500-এর বেশি, যেখানে কাজ করছে 30 লাখের বেশি শ্রমিক। তাদের হাতের স্পর্শে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। রপ্তানি আয়ের 84% আসে এই খাত থেকে। কিন্তু শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ কি সকল কারখানায় নিশ্চিত হয়েছে? রাজধানীর মিরপুরের কয়েকটি পোশাক কারখানার চিত্র পুরোপুরি ভিন্ন। পরিবেশ এমন যেন ফ্ল্যাট বাড়িতে হয়েছে কারখানার পুরো আয়োজন। ছোট জানালা আর আলো বাতাসের কম উপস্থিতি পরিবেশকে করেছে গুমোট, স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে শ্রমিকদের। গরমে তো অনেক সমস্যা, কারণ দেখা গেছে ঘামাচি হচ্ছে শরীরে, ঠিক আছে, কাজ করতে অনেক কষ্ট হয়, গরম অতিরিক্ত, ফ্যান চলে কিন্তু তারপরও কাজ হয় না।
এখন যে গরমের যে অবস্থা, এই কারণে মনে করেন দেখা যাচ্ছে কাজ করতেছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। ক্লাস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, মাথা ব্যথা করে, অজ্ঞান হয়ে কেউ পড়ে যায়, প্রতিদিন একজন দুইজন হয়। গরম হইলে কি এটা তো মনে করেন আমাদের প্রতিপক্ষরা মনে করেন এটা দেখেও না, উপর লেভেলের দেখে কেউ দেখে না, আমরা কামলা দেই টাকা নেই। সম্প্রতি এক গবেষণা বলছে দেশে প্রতি বছর তীব্র গরমে ৩,২০০ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়। উচ্চ তাপমাত্রায় শ্রমিকের উৎপাদনশীলতা কমে যাওয়ার শীর্ষ ৫ দেশের মধ্যে নাম রয়েছে বাংলাদেশের। এমন অবস্থায় ডাইং সহ বেশ কিছু কারখানায় প্রায় ৪০% উৎপাদন কমেছে এবং শ্রমিক উপস্থিতি কমেছে ৫০% পর্যন্ত। আর সার্বিকভাবে শ্রমিকের কর্মদক্ষতা কমেছে প্রায় ৫০%। অনেক বেশি গাছ পালার মাঝখানে আমাদের এই ফ্যাক্টরিটা, ফলে এইখানে আমার এই সমস্যাটা হয়নি, কিন্তু আমাদের ডাইং ইউনিটে প্রায় ২০ থেকে ৩০% শ্রমিক প্রতিদিনই অ্যাবসেন্ট থাকতো। কারণ এমনি ডাইংয়ের যে স্বভাবগত কারণে ডাইংটা একটু গরম বেশি থাকে, স্টিম থাকে, হিট থাকে, সেই সাথে ওইখানে একটু গরমটা বেশি হওয়ার কারণে আমাদের শ্রমিকটা একটু বেশি অ্যাবসেন্ট দিচ্ছিল। ফলে কোনো দিন আপনার ৩০, ৪০ এবং ৫০% আমাদের প্রোডাকশন কম হয়েছে এই গরমের কারণে। প্রতি বছর গরমে কম আর বেশি অ্যাবসেন্টিজম বাড়ে, কিন্তু এবারটা একটু বেশি বেড়েছিল আর কি। যদি মানুষ একটু তাপদাহে ভোগে, অবশ্যই তার প্রোডাক্টিভিটি একরকম থাকবে না। যেসব জায়গায় ধরেন আয়রনিং করা হয়, যেসব তারপরে আমাদের ফিউজিং বলে একটা জায়গা আছে যেখানে কাটিং ফিউজিং করা হয়, সেসব শ্রমিকরা একটু অসুস্থ হয়ে পড়ছে এবং তারা মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছে। তারা একদিন কাজ, সপ্তাহে ১-২ দিন অ্যাবসেন্টিজম তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটি একটু ম্যাসিভ প্রোডাকশন স্কেলে না। শ্রমিকের কাজের স্থানে পর্যাপ্ত আলো বাতাস ও স্বাস্থ্য ঠিক রাখতে শ্রম আইনে কারখানার অবকাঠামো পরিবর্তনের নির্দেশনা দেয়া থাকলেও প্রায় ৯২% কারখানায় তা যথাযথ মানা হয়নি। এক্ষেত্রে শ্রম পরিবেশের মানদণ্ড পুনর্বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে নতুন করে বিনিয়োগের কথা বলছেন তারা। আগে যেভাবে শ্রম পরিবেশের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে সামনের দিনগুলোতে যাচাই বাছাই করে এটা কিন্তু পুনর্বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যদি কোনো কিছু না করে ফেলে রাখি, তাহলে যেটা হবে কি, বায়ার্সে তারা নতুন নতুন স্ট্যান্ডার্ডস নিয়ে আসতে পারে, সেটা হয়তো আমাদের জন্য ভালো না হতে পারে। গার্মেন্ট সেক্টর আমার কাছে মনে হয় যে একটা কালচারাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আর চ্যালেঞ্জ হচ্ছে অন্য সেক্টরগুলোতে আমরা এই জিনিসটাকে প্রসার করতে পারবো কিনা। যদি করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, শ্রমিকের জন্য ভালো হবে, উৎপাদনশীলতার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রা ও বন্যার কারণে তৈরি পোশাক খাতে প্রায় $২৭ বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কারখানায় শীতল পরিবেশ নিশ্চিতে স্থায়ী পদক্ষেপের পাশাপাশি টেকসই নিরাপদ কর্মপরিবেশ তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। ব্যবসা বাড়াতে উচ্চ সুদে ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হন নারী উদ্যোক্তারা, অথচ সহজে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ থাকলেও সেরকমটা দেখা যায় না। এর বড় কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন শেয়ার বাজার নিয়ে নারীদের দক্ষতার অভাব রয়েছে, তাই এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার তাগিদ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউন নিয়ন। ক্ষুদ্র সঞ্চয় থেকে ব্যবসা শুরু করে থাকেন নারীরা। ধীরে ধীরে চেষ্টা ও সময়ের সাথে বড় হতে থাকে উদ্যোগ। একসময় সেসব উদ্যোক্তাদের মধ্যে অনেকেই অর্থের সংকটে ব্যর্থ হন লক্ষ্যে পৌঁছাতে। আবার লক্ষ্য পূরণে তাদের মধ্যে কেউ নিয়ে থাকেন উচ্চ সুদের ঋণ। স্বল্প ঋণ নিয়ে কেউ কেউ সফল হলেও উচ্চ সুদের চাপে সব হারিয়েছেন অনেকে। এতে ব্যবসা ছোট বা বন্ধ করতে হয়েছে। তাই এসব নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে কাজ করছে দেশের পুঁজিবাজার ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমানে দেশের পুঁজিবাজারে ১৭,৭৩,০০০ ব্যক্তি বিনিয়োগকারী রয়েছেন। এর মধ্যে ৪,৩২,০০০ নারী বিনিয়োগকারী, যা পুরুষের চেয়ে ১/৩। দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখতে পুঁজিবাজার থেকে অর্থায়নের কথা জানান বিএসইসির চেয়ারম্যান। মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট যদি তার নিজ রোল প্লে করে এবং সে যদি ঠিকভাবে তার কাজগুলা করতে পারে, তখনই এই যৌথ শক্তি একটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা বারবার বলছি, সবাই বলছে, স্বল্প মধ্যমেয়াদী যেসব ব্যবসা, সেগুলো মানি মার্কেটের ক্যারেক্টার অনুযায়ী সেখানেই হওয়া উচিত, এবং দীর্ঘমেয়াদী যেসব বিনিয়োগ বা যেসব ব্যবসার ফাইন্যান্স দরকার, সেগুলা ক্যাপিটাল মার্কেট থেকেই হওয়া উচিত। অপরদিকে অর্থনীতির তুলনায় পুঁজিবাজার সেরকম এগোয়নি বলে জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এবং আমরা যখন পুঁজিবাজারে নারীর বিষয়টার কথা বলতে যাই, তখন অবশ্যই বলতে হবে যে পুঁজিবাজারটা একটা বিশেষায়িত ক্ষেত্র এবং সেখানে আমাদের নারীর অংশগ্রহণ অন্যান্য ক্ষেত্রে অ্যাক্রস দ্য বোর্ড যতখানি অগ্রসর হয়েছে, এই ক্ষেত্রে এখনও আমরা
সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। উইমেন তারা সব মানে একটা কারণ বলা হচ্ছে যে নারীদেরকে কম উৎসাহিত করা হয়, দে আর লেস এনকারেজড দেন মেন টু পার্টিসিপেট ইন স্টক মার্কেট, এটাও একটা কারণ হিসেবে বলা হয়। আবার এক্ষেত্রে এটাও বলা হয় যে যদিও বা নারীরা পুঁজিবাজারে অংশগ্রহণ করেন কিন্তু তারা কম বিনিয়োগ করেন, পুরুষের তুলনায় তাদের বিনিয়োগের পরিমাণ অনেক ক্ষেত্রেই কম। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের রয়েছে আস্থার সংকট। এই সংকট কাটিয়ে উঠলে ও নারীদের অভিজ্ঞতা বাড়ানো গেলে পুঁজিবাজারে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। দেশে প্রতি বছর কৃষি পণ্যের অপচয়ের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা। এর মধ্যে আম, কলা, কাঁঠাল ও আলুর অপচয় প্রায় 5,000 কোটি টাকা। তবে অপচয় রোধে কাঁচা কলার চিপস তৈরি হচ্ছে বগুড়ায়। নেওয়া হয়েছে আম ও কাঁঠালের চিপস তৈরির উদ্যোগ। বগুড়া থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কাঁচা কলা ব্যবহার হয় মূলত সবজি হিসেবে। এখন কাঁচা কলা থেকে চিপস তৈরি করছেন বগুড়ার উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, ভ্যাকুয়াম ফ্রাইং পদ্ধতিতে স্বল্প তাপমাত্রায় ভাজার ফলে তাদের চিপস যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, তেমনি অক্ষুণ্ণ থাকে পুষ্টিগুণ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত প্রকল্পের আওতায় 4 মাস ধরে বগুড়ার শিবগঞ্জের পিঠাহাড়িতলা এলাকায় তৈরি হচ্ছে এ চিপস। আমরা অলরেডি প্রশিক্ষণ পেয়েছি আলু এবং কলা এবং কন্টিনিউ করতেছি এবং সামনে আমাদের আরও প্রশিক্ষণ দেওয়া হবে। টোটালি হাইজিন মেনটেন করে মানে স্বাস্থ্যকরভাবে আমরা তৈরি করতেছি। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং যারা খেয়েছে তারা রিপিট কাস্টমার হয়েছে আমাদের। একই পদ্ধতিতে কলার মতো আলু থেকেও চিপস তৈরি হচ্ছে এখানে। তবে বাজারে যা পাওয়া যায় তার থেকে স্বাদে মানে আলুর চিপসও ভিন্ন, দাবি উদ্যোক্তাদের। চলতি মৌসুমে আম ও কাঁঠাল থেকে চিপস তৈরির উদ্যোগ আছে তাদের। ইতিমধ্যে বাজারে বেশ সাড়া ফেলেছে ভিন্ন স্বাদের এসব চিপস। চিপসের মাধ্যমে শিশুরা ফল ও সবজির পুষ্টিগুণ পাবে দাবি করে উদ্যোক্তারা বলছেন, এখন বিএসটিআই এর অনুমোদন এবং উন্নত মোড়কে বাজারজাতের প্রচেষ্টা চলছে। তো আমরা চাই এটাকে হিউজ পরিমাণে প্রোডাকশন করতে এবং এক্ষেত্রে আমাদের বড় আকারের মেশিন দরকার। আমরা এই চিপসটা দেশের বাইরেও পাঠাতে পারবো যদি আমরা ফিডব্যাক ভালো পাই। ছোটখাটো কারখানাতে একটা বড় একটা কারখানা রূপান্তরিত হোক, আর আমাদের ব্র্যান্ডে শুধু চিপস না, অনেক কিছু থাকবে। অপচয় রোধ করে কৃষি পণ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের মুখে স্বাস্থ্যকর খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ভাবনা থেকে এমন চিন্তা জানালেন ফল ও সবজি থেকে চিপস তৈরির উদ্ভাবক। একটা হচ্ছে অপচয় কমানো, আর একটা হচ্ছে যে সেগুলোকে করে আমাদের মূল খাদ্যের যে আমরা প্রক্রিয়াজাতকরণ করছি সেখানে যুক্ত করা। আর আমরা এটা মূলত চিপস তৈরি করছি, এটা মূলত প্রকৃত চিপস, নট ক্রেকার্স। অল্প তাপমাত্রা এবং অল্প চাপে করা হয় বলে এটা পুরোপুরি নিরাপদভাবে তৈরি হয়, যা স্বাস্থ্যের কোনো ঝুঁকি তৈরি করবে না। দেশে কৃষি পণ্য অপচয়ের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা, যার মধ্যে প্রতি বছর আম, কাঁঠাল, কলা ও আলুর অপচয়ের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। কৃষি পণ্যে অপচয় রোধে বগুড়া ছাড়াও রাজশাহী, যশোর, সাতক্ষীরা, বান্দরবন, খাগড়াছড়ি, টাঙ্গাইল ও নরসিংদীতে গ্রুপ ভিত্তিক উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে সিএসআর প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবু, এখন, বগুড়া। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না কাঁচা মরিচের। আমদানির কোনো প্রভাব নেই পেঁয়াজের বাজারে। ওইদিকে আলু বিক্রি হচ্ছে চড়া দামে। বিস্তারিত জানতে নীলফামারীর সৈয়দপুর পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, বেশিরভাগ পণ্যেরই তো দাম বাড়তি, বাজারে সরবরাহের কোনো ঘাটতি রয়েছে কিনা, আর জিনিসপত্রের চড়া দামে ক্রেতারা কি বলছেন? এই পাইকারি কাঁচা বাজারে মরিচের ঝাল এবং পেঁয়াজের ঝাঁজ কোনোটাই আসলে কমানো যাচ্ছে না কোনোভাবেই। আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে পাইকারিতেই 100 থেকে 120 টাকা পর্যন্ত মান ভেদে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 70 টাকা পর্যন্ত। তবে বেশিরভাগ যে গ্রীষ্মকালীন সবজিগুলো আছে সেই সবজির দাম কিন্তু কম আজকের বাজারে। যেমন লাউয়ের দাম আমি সব থেকে মোটামুটি কমের দিকে পেয়েছি। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা। এছাড়া করলা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। চিচিঙ্গা, যেটির স্থানীয় নাম কায়থা, সেটি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা প্রকারভেদে।
14 থেকে 15 টাকা। বেগুনের দাম একটু বেশি, 30 থেকে 35 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এরকম বাদবাকি সবই যে গ্রীষ্মকালীন সবজিগুলো আছে সেগুলোর দাম একেবারেই কম। বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই, কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজের দাম তো অনেক দিন থেকেই বাড়তি, আর কাঁচামরিচের দাম যেটি বেশি সেটি বলছেন যে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে প্রচুর পরিমাণে কাঁচামরিচ নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে চাহিদা কাঁচামরিচের সেটি বেড়ে যাওয়ার কারণে এই দামটা বেড়ে গেছে। এবং এইখানে যেহেতু সাধারণ ক্রেতাদের উপস্থিতি কম, তাদের যে মতামত সেটি জানার সুযোগ নেই। তবে খুচরা ক্রেতাদের সাথে আমি কথা বলেছি গত 2-1 দিনের মধ্যে, তারা বলছে যে এই যে নিত্য প্রয়োজনীয় দুটো জিনিস একেবারেই যে কাঁচামরিচ আর পেঁয়াজ, এটির দাম যদি না কমানো যায় তাহলে আসলেই অনেক অসুবিধার মধ্যে পড়ছেন তারা। এছাড়া আলু, আজকে দেশি আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজিতে এবং অন্য জাতের আলু বিক্রি হচ্ছে 42 থেকে 35 টাকা কেজি পর্যন্ত। আলুর দামও আসলে এই লাগামটি টানা যাচ্ছে না। তো সব মিলিয়ে যে এই পৌর পাইকারি কাঁচা বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই, সেটির প্রমাণ হচ্ছে যে অন্যান্য যেসব গ্রীষ্মকালীন সবজি আছে সেগুলোর দাম কম। এছাড়া অফ সিজনের কিছু সবজি পাওয়া যাচ্ছে, যেমন ফুলকপি পাওয়া যায়। ফুলকপি আজকে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া সজনা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতি কেজিতে। সব মিলিয়ে এই যে কাঁচা বাজার এইটি সহনীয় আছে, এই দিক থেকে ক্রেতারা সন্তুষ্ট, কিন্তু যখনই তারা মরিচ বা পেঁয়াজের দিকে যাচ্ছেন তখনই তাদের অসন্তুষ্টি একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এর ফলে যেটি হচ্ছে যে কিছুটা প্রভাব তো তাদের জনজীবনে পড়ছেই, এবং এই পেঁয়াজ এবং মরিচের দাম কমানোর জন্য তারা বারবারই বলছেন যে সরকার যেন এটি কমানোর জন্য ব্যবস্থা নেয়। যদিও আমরা দেখেছি যে গত পরশুদিন হিলি বন্দর দিয়ে বেশ কিছু পেঁয়াজ আমদানি করা হয়েছে, তো সেই প্রভাবটা এখনও দেশের বাজারে পড়েনি। আশা করা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেই আমদানিকৃত মরিচের প্রভাব পড়ে যাবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে পুরো পাইকারি কাঁচা বাজার থেকে সব শেষ অবস্থা। আমিরুল বাপ্পি জানাচ্ছিলেন সৈয়দপুর থেকে সবজি বাজারের খবর। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানবো সহকর্মী শাহাদাত অব্রর কাছ থেকে। অব্র, আজ কি কর্মসূচি রয়েছে জানাবেন? উজ্জ্বল, আজকে কিন্তু কবির 125তম জন্মদিন, যার কারণে কিন্তু এখানে সব শ্রেণী পেশার মানুষ এসেছেন এবং সকল সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সব ধরনের সংগঠন কিন্তু এখানটায় আছেন। এবং আমি যদি একটু দেখাতে চাই যে কবির যেখানটায় সমাধি সেখানটায় কিন্তু হচ্ছে ফুল দিচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। এখনও কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন সবাই কিন্তু এসেছেন এবং সবার কিন্তু মুখে একই কথা যে কবি সবসময় প্রাসঙ্গিক এবং কবি কাজী নজরুল ইসলাম মূলত দেশ এবং জাতির প্রত্যেকটা মানুষের সাথে প্রাসঙ্গিক। একই সাথে এই বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে ফুল দেওয়া হয়, এর পরবর্তীতে কিন্তু হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন হাজির হয়, তারা এসে এখানে ফুল দিয়ে কবির জন্মদিন 125তম জন্মদিন কিন্তু হচ্ছে উদযাপন করা শুরু করে ভোর 6:15 থেকে। এর পরবর্তীতে কিন্তু একে একে সাধারণ জনতার ঢল নেমেছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই উজ্জ্বল যে এই যে মসজিদের পাশে যেখানটায় কিনা কবির সমাধি, সেখানটায় কিন্তু হচ্ছে কবিকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ, যার কারণে কিন্তু হচ্ছে এখানটায় ফুলে ভরে গিয়েছে। আর কবির সমাধিটা এমন একটা জায়গায় যেখানটায় কিনা হচ্ছে সকল সাংস্কৃতিক ব্যক্তিদের হচ্ছে পদচারণা সবসময় থাকে, যার কারণে কিন্তু এখানটায় সাংস্কৃতিক ব্যক্তিরা কিন্তু এখানটায় হাজির হয়েছে এবং প্রত্যেকে পাশেই কিন্তু চলছে হচ্ছে আলোচনা সভা কবির জীবন এবং তার কর্ম নিয়ে। মূলত কবি যে
কবিতাগুলো লিখেছেন সেগুলোর চর্চাও মূলত এখানটায় হচ্ছে। এছাড়াও নজরুল গীতি যারা গাইতেন বা নজরুল সঙ্গীত যারা গান তারা কিন্তু অনেক বড় একটা অংশ কিন্তু এখানটায় এসেছেন। অনেকেই দূরান্ত থেকে এসেছেন, অনেকেই আমি আসার সময় শুনছিলাম তারা কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে এখানে এসেছেন এবং তাদের কণ্ঠে কিন্তু সেই চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল এমন কবিতার মাধ্যমে কিন্তু হচ্ছে তারা এই যে এই কবির প্রতি সম্মান এবং কবির প্রতি যেই শ্রদ্ধা সেটি কিন্তু হচ্ছে জ্ঞাপন করেছেন এবং একই সাথে কিন্তু ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই যে জাতীয় কবি তার প্রতি ভালোবাসা কিন্তু এখানে আসলে বোঝা যায়। উজ্জ্বল, এ ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলেন শাহাদাত অব্র। কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত পটুয়াখালীর খামারিরা। প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করছেন তারা। এবার জেলায় পশু রয়েছে 1,26,000। সীমান্ত দিয়ে অবৈধ পথে পশু আটকানো ঠেকানো গেলে লাভবানের আশা করছেন খামারিরা। বাকিটা জানাচ্ছেন হুমায়ুন কবির। পটুয়াখালী সদর উপজেলার পাঙ্গাশিয়া চান্দখালী গ্রামের বেল্লাল জমাদ্দার ফার্ম ঈদুল আজহাকে সামনে রেখে পশু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারি। দেশীয় পদ্ধতিতে খৈল, কুটা, ভাতের মাড় ও সবুজ ঘাস খাওয়ানো হচ্ছে গবাদি পশুকে। জেলার সবচেয়ে বড় এই খামারে ঈদের জন্য প্রস্তুত হচ্ছে 2 শতাধিক গরু, জাতভেদে যার দাম হতে পারে 1.5 লাখ থেকে 3.5 লাখ টাকা। খামারিদের আশা ভারতীয় গরু বাজারে না ঢুকলে লাভবান হবেন তারা। 200 গরুর মতো আছে, ভাতের মাড় খাওয়াইছি, আবার ঘাস খাওয়াইছি তোলা থেকে। খ্যার, কুটা, তারপরে ভুসি, ভুট্টা এগুলাই দিয়েই আমরা গরু লালন পালন করি। সর্বনিম্ন আছে 1.5 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ। এবার ভারত থেকে গরু আমদানি করা হবে না বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে খামারিরা গরুর ন্যায্য দাম পাবে বলে আশাবাদী তিনি। প্রতিবারে নেই, এবারও 11,021টি গবাদি প্রাণী উদ্বৃত্ত হবে। দাম এখনো আমাদের ভালো এবং আশা করছি এবং বিদেশ থেকে আমাদের তো গরু অবশ্যই সরকারিভাবে আসবে না, যার কারণে আমরা খামারিরা আশা করা যায় লাভজনক পর্যায়ে থাকবে। কোরবানির ঈদ উপলক্ষে জেলায় 1,26,000-এরও বেশি পশু প্রস্তুত করা হয়েছে, যার সম্ভাব্য বাজার দর প্রায় 1150 কোটি টাকা। এখন পটুয়াখালী। বাড়ির আঙিনায় বাঁশের মাচায় চাষ হচ্ছে আঙুর। ইউটিউব দেখে আঙুর চাষে আগ্রহী হন চুয়াডাঙ্গার মাজিদুল হক। তার বাগানের প্রতিটি গাছে দুবার ফলন থেকে পাচ্ছেন 25 থেকে 30 কেজি ফল। এবার বাণিজ্যিকভাবে আঙুর চাষে নামতে চান তিনি। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদন। বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে রাশিয়ান মিষ্টি জাতের গোল আঙুর। চলতি পথে বাড়ির উঠানে রঙিন সব ফল দৃষ্টি কাটছে প্রতীকের। এ দৃশ্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাজিদুল হকের বাড়ির আঙিনার। জেলার ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য না জেনেই শুধুমাত্র ইউটিউব দেখে শখের বশে আঙুর চাষে আগ্রহী হন মাজিদুল। গাছ সংগ্রহ করে শুরু করেন চাষাবাদ। প্রথমে পরিবার ও আশপাশের অনেকেই নিরুৎসাহিত করেছেন, তবে তিনি থেমে যাননি। বাগানের প্রায় প্রতিটি গাছ থেকে 2 বারে ফলন মিলেছে 25 থেকে 30 কেজি আঙুর। এবার বাণিজ্যিকভাবে চাষাবাদে নামতে চান তিনি। আগামীতে বাজারজাত করব এবং বাণিজ্যিক করার চিন্তা ভাবনা আছে এবং বাণিজ্যিক করলে আশা করি এটা খুব প্রফিটেবল চাষ হবে আমাদের আবহাওয়ার জন্য বা দেশের জন্য। তাহলে আমাদের বিদেশ থেকে দাম দিয়ে আপনার আঙুর ইম্পোর্ট করতে হবে না। এখন তার বাগান পরিচর্যায় নিয়মিত সাহায্য করছেন পরিবারের সদস্যরাও। তাকে দেখে আশপাশের অনেকেই আগ্রহ দেখাচ্ছেন, সংগ্রহ করছেন চারা। এছাড়াও প্রতিদিন বাগান দেখতে আসছেন অনেকেই। দেখলাম যে না, চাষে আমরা সাফল্য হয়েছি। আঙুর খাওয়ায় মিষ্টি সুস্বাদ এবং বাইরের আঙুরের চাইতে অনেক সুস্বাদ আমাদের দেশের আঙুর। চুয়াডাঙ্গাতে যে আঙুর চাষ হবে সেটা আগে জানতাম না, তো এবার এই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি যে আঙুর চাষ হয়েছে। এই আঙুর বাজারে বিক্রি হলে আমাদের দেশের মানুষ কম দামে খেতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় নতুন নতুন উদ্যোক্তা এই ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আঙুর চাষের উপযোগী বিপুল পরিমাণ জমি থাকায় ভবিষ্যতে চুয়াডাঙ্গায় এই ফলের বাণিজ্যিক আবাদের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে আমাদের পরামর্শ প্রদান অব্যাহত রাখছি এবং পাশাপাশি কীভাবে মিষ্টতা আনয়ন করা যায়
এই জন্য বিজ্ঞানীদের আমরা আঞ্চলিক কৃষি ইনস্টিটিউট সহ বিভিন্ন বিজ্ঞানীদের এই বিষয়ে আমরা পরামর্শ নিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 0.5 হেক্টর জমিতে আঙুরের চাষ করা হচ্ছে। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। কুমিল্লায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বিশ্বজ্জের লাঙ্গলকোট গুহারুয়া হাসপাতাল। নামে হাসপাতাল হলেও স্থানীয়দের কাছে এটি ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত। দরজা জানলায় পড়েছে মরিচা, নষ্ট হচ্ছে আসবাবপত্র, রাতে বসে মাদকের আড্ডা। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। প্রথম দেখায় ভুতুরে বাড়ি মনে হলেও বাস্তবে এটি একটি সরকারি হাসপাতাল। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নির্মাণ হয় এই বিশ্বজ্জার হাসপাতাল। কিন্তু নির্মাণের 18 বছরেও পুরোপুরি চালু না হওয়ায় হাসপাতালটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। আবাসিক এবং হাসপাতালের ভবনগুলো রূপ নিয়েছে পরিত্যক্ত বাড়িতে। কুমিল্লার নাঙ্গলকোটের গুহারুয়ার এই হাসপাতালে ঢুকতেই দুপাশে দুটি পুকুর, তার সামনেই বহির্বিভাগ, প্রধান গেটে তালা, মরিচা ধরে ভেঙে পড়েছে দরজা জানালা, নষ্ট হচ্ছে আসবাবপত্র। বর্ষা এলেই বুনো লতা পাতায় ঢেকে যায় পুরো হাসপাতাল। তার পশ্চিম পাশে রয়েছে একতলা ও দোতলার 4টি আবাসিক ভবন। এসব ভবনের গেটের মরিচা পড়া তালা দেখে মনে হবে 18 বছরে একবারের জন্য খোলা হয়নি। চুরি হয়ে গেছে বৈদ্যুতিক সুইচ ও মিটারগুলো, নেই কোনো সীমানা প্রাচীরও। 2006 সালে 6 কোটি টাকায় নির্মিত এই বিশ্বজ্জার হাসপাতাল যেন নিজেই অসুস্থ। কুমিল্লার দক্ষিণ অঞ্চলের নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও নোয়াখালী সেনবাগ উপজেলার অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় 3 জন চিকিৎসক ও 3 জন নার্স নিয়োগ থাকলেও কাউকে পাওয়া যায় না হাসপাতালটিতে। এ নিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত 3 উপজেলার 4 লাখ মানুষের অভিযোগের শেষ নেই। গাছগাছড়া, বন জঙ্গল পুরা জায়গাটা একবারই বিশ্রী হয়ে রয়েছে। একজন মানুষ অসুস্থ হলে এখান থেকে অনেক দূর যেতে হয়, কুমিল্লা যেতে হয়, লাকসাম যেতে হয়। দারোয়ান আছে 3 জন, ডাক্তার নাই। মেইন ডাক্তারের দরকার, ডাক্তার হলে রুগী আইব। হাসপাতালটা যদি উন্নত করে দিত, চালু করে দিত, তাহলে এই এলাকা, অত্র এলাকার মানুষ সবাই এখানে আসতো। চিকিৎসাবিদরা মনে করেন স্থানীয় রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে বন্ধ হাসপাতালগুলো চালু করা সম্ভব। ইউনাইটেডলি চিন্তা করে যে জনগণকে স্বাস্থ্যসেবা দেব, তাহলে মনে হয় আগামী 1 বছরের ভিতরে এটা সম্ভব হতে পারে। তা না হলে 18 বছর হয়ে গেছে, আরও 18 বছরও চলে যেতে পারে। হাসপাতালটিতে বহির্বিভাগ চালু থাকলেও নিরাপত্তাজনিত কারণ দেখাচ্ছেন চিকিৎসকরা। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এটির অবকাঠামোর সংস্কার জরুরি। আমরা ইতিমধ্যে লিখেছি গভর্নমেন্টকে যে এগুলো যেহেতু একটা নেদারল্যান্ড গভর্নমেন্টের প্রজেক্টের একটা ছিল, সেখান থেকে সুইচ করে এগুলো আমাদের রেভিনিউতে দিয়ে দেওয়া উচিত। আমাদের সিস্টেম এটা দিয়ে দিলে তখন হচ্ছে যে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো এগুলোকে মেনটেন্যান্সে যায়, সেই কাজটা সহজ হয়ে যায়। একই দশা জেলার বরুড়া, সোনাইমুড়ি, দাউদকান্দির শহীদনগরের ট্রমা সেন্টার এবং 14 গ্রামের কালিকাপুর বিশ্বজ্জা হাসপাতালেরও। তৃণমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে সেবা কার্যক্রম শুরু করা জরুরি বলছেন স্থানীয়রা। মাসুদ আলম, এখন কুমিল্লা। আরব আমিরাতে নিজেদের কারখানায় নামী ব্র্যান্ডের সুগন্ধি পণ্য তৈরি করছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যার কোনোটির বাজার মূল্য লাখ টাকা। লাভজনক এই ব্যবসায় দেশটিতে বিনিয়োগের পাশাপাশি বাড়ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুগন্ধির রয়েছে চমৎকার সেতুবন্ধন। মধ্যপ্রাচ্যে লাভজনক এই ব্যবসায় বিনিয়োগ বাড়াচ্ছেন বাংলাদেশিরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত সুগন্ধির চেয়ে এখন নামি দামি ব্র্যান্ডের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের, যে কারণে আরব দেশগুলোতে আগর আতরের সুবাস ছড়াচ্ছে উৎখালিজি ব্র্যান্ড, যা এখন তৈরি হচ্ছে খোদ বাংলাদেশিদের হাতেই। কোথাও পুরনো পদ্ধতিতে দক্ষ হাতে, আবার কোথাও সুগন্ধি তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্রে। সংযুক্ত আরব আমিরাতের শারজার একটি কারখানায় আগর কাঠের সুগন্ধি তৈরি করছেন কয়েকজন বাংলাদেশি। এসব সুগন্ধি ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ কিংবা খোলা জায়গায় কয়লার সঙ্গে পোড়ালে ধীরে ধীরে মোহনীয় সুবাস ছড়ায়। খুচরা বাজারে যার প্রতি কেজি মূল্য দাঁড়ায় প্রায় 10 থেকে 50 হাজার দিরহাম বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 3 থেকে 15 লাখ টাকা। আগর কাঠ থেকে এই প্রক্রিয়ায় তৈরি তেলের চাহিদাও ব্যাপক, যা চড়া মূল্যে বিক্রি হয় মধ্যপ্রাচ্যে। আরবিরা এটা বেশি ফিও এটা হেতার এটা ঘরের মধ্যে রাঙ্গায়
মানে এটা মসজিদ মাদ্রাসার লাগে এটা লইয়া যায়। ভিতরে কাঠ আছে, কাঠগুলা ফালাইয়া কষগুলা বাখরে অনেক সুগন্ধ, এগুলা ভালো পরিমাণের দামে বিক্রি হয়। আমিরাতের কয়েকটি প্রদেশে বাংলাদেশিদের এমন আগর আতর তৈরির কারখানা রয়েছে, যেখানে যন্ত্রের সাহায্যে অ্যালকোহলের সঙ্গে সুগন্ধির উপাদান মিশ্রণ, উৎপাদন, বোতলজাত ও প্যাকেজিং করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী মান ধরে রাখতে এখানকার কারিগররা শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে কাজ করেন। এসব প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। যত রকমের কেমিক্যাল আছে, ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, ওগুলো আমরা সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি এগুলা ফ্র্যাগনেন্স, ডিএম ওয়াটার এন্ড অ্যালকোহল এগুলো মিক্সিং করা হয়। আমরা বোতলজাত করে এখানে পারফিউমের জন্য আমাদের প্রোডাক্ট তৈরি করি। স্টেপ বাই স্টেপ আমাদের ফার্ম, কলার, বক্স, স্টিকার সবগুলো একসাথে করে ফাইনালি কার্টনের মাধ্যমে এক্সপোর্টের জন্য রেডি করা হয়। গালফভুক্ত যত দেশ আছে, বাহরাইন, কাতার, ওমান, ওই জায়গাতে আমরা পাঠাই। পরে আফ্রিকার যে দেশগুলো আছে ওইগুলোতে আমাদের এই সামান মালগুলো যায়। কুমিল্লার মাহবুব আলম মানিক এই খাতের একজন উদ্যোক্তা। আমিরাতে তার কয়েকটি কারখানা সহ 7টি প্রতিষ্ঠানে অন্তত 1000-এর মতো বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তিনি জানান, কারখানায় প্রস্তুতকৃত সুগন্ধি নিয়ে যাওয়া হয় আলাদা স্টোরে, সেখান থেকেই শুরু হয় বাজারজাত প্রক্রিয়া। নিপুণ হাতের কারিগর এমনভাবে ফুডগুলারে প্রসেসিং করে যাতে মানুষ এই সুগন্ধটা আরো স্পেশাল, নিখুঁতভাবে তার বডির মধ্যে কোনো কাঠের কোনো গন্ধ না যাইতে পারে। আমরা চাই বাংলাদেশের জাতিকে সারা বিশ্বে পরিচিত এবং বাংলাদেশের পণ্যগুলা যাতে সারা বিশ্বে মানুষ সাদরে গ্রহণ করে। আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন, শ্রমিক নির্ভর এই সুগন্ধি খাতে বেশ ভালো ব্যবসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। এই খাতে যত বেশি উদ্যোক্তা তৈরি হবে, তত বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যারা কাজ করছে যে শ্রমিক, তাদের প্রতি যাতে যারা মালিক আছেন তারা অত্যন্ত সুদৃষ্টি রাখেন, তাদের যে মজুরি সেটি পরিশোধ করেন এবং একই সাথে তাদের স্বাস্থ্য এবং তাদের কল্যাণ যাতে নিশ্চিত করেন, সেটিও আমি বলবো। কারণ তারা অধিকাংশই বাংলাদেশি শ্রমিক এই সেক্টরে। আরব আমিরাতে মোটরযান ব্যবসার পর সুগন্ধি দ্বিতীয় লাভজনক ব্যবসা। এই খাতে উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িয়ে আছে লাখো প্রবাসী বাংলাদেশির জীবন জীবিকা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে থাকা অভিবাসীদের কেউ নিবন্ধন ছাড়া হজে গেলে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির উমরা ও হজ মন্ত্রণালয়। নির্দেশ অমান্য করলে জন প্রতি গুনতে হবে 10,000 রিয়াল জরিমানা। জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদন। সৌদি আরবে এবারের হজে অংশ নেবেন 30 লাখেরও বেশি মুসল্লি, যাদের অধিকাংশই আসবেন বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে। আর দেশটিতে বসবাসরতদের মধ্যে যারা হজে যাওয়ার অনুমতিপত্র পেয়েছেন, শুধুমাত্র তারাই হজে অংশ নিতে পারবেন। অনুমতি ছাড়া স্থানীয়রা হজে গেলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। হজ আল্লাহর জন্য করব, এটা আমরা সোরা পথে বা 2 নম্বর ভাবে যেন আমরা না যাই, এটার জন্য আমরা সকল বাংলাদেশের জন্য সতর্ক থাকি। প্রবাসী হোক যে কোনো দেশের লোক হজে যাবেন না নিবন্ধন ব্যতীত, গেলে জরিমানা গুনতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে সৌদি সরকার। হজ মন্ত্রণালয় বলছে, চলতি মাসে 17 তারিখের আগে অনলাইনে হজ পারমিটের সময়সীমা শেষ হয়েছে। এবছর আর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। বেআইনি পথে হজে গেলে গুনতে হবে 10,000 রিয়াল জরিমানা। পাশাপাশি কোনো গাড়ি চালক এমন কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে 50,000 রিয়াল জরিমানা সহ 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। চলতি বছর হজ করতে জন প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে খরচ পড়ছে 9,000 থেকে 12,000 রিয়াল। স্থানীয়রা হজে যাওয়ার সুযোগ পাবেন 10 জুনের পর থেকে। হজের সময় সাথে রাখতে হবে স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র। শারীরিক সমস্যা থাকলে হজে অংশ নিতে পারবে না বলেও জানিয়েছেন হজ ও উমরা মন্ত্রণালয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। ঘুষ নেয়ার অভিযোগে 1 মাসে আটক রাশিয়ার 4 শীর্ষ সামরিক কর্মকর্তা। প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সের্গেই শোইগুকে। হুট করে পুতিনের এমন আগ্রাসী সিদ্ধান্তের কারণ কি? বার্তা সংস্থা এপির প্রতিবেদন বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন নাফি আরমান মনন। চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো দায়িত্ব নিয়েছেন ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছিল দায়িত্ব গ্রহণের পরই ইউক্রেনের ওপর নতুন উদ্যমে হামলা চালাবে রুশ বাহিনী। ধারণাকে সত্যি প্রমাণ করে সমরাঙ্গনে কিয়েভের সেনাদের নাস্তানাবুদ করছে মস্কোর যোদ্ধারা। তবে একই সঙ্গে ঝড় উঠেছে দেশটির সেনাবাহিনীতে।
এক মাসের মধ্যে আটক করা হয়েছে রাশিয়ার 4 শীর্ষ সামরিক কর্মকর্তাকে। সবার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দুর্নীতির। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রভাবশালী সের্গেই শোইগুকে। হুট করে কেন সামরিক বাহিনীর ওপর চটলেন পুতিন, তার বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপিতে। রুশ সামরিক বাহিনীতে দুর্নীতির অভিযোগ নতুন নয়। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বিশ্বস্ততা প্রমাণের উপায় ঘুষ আদান প্রদান। একইভাবে বাহিনীতে নিয়ন্ত্রণের মাধ্যমও এটি, অর্থাৎ পুরস্কার ও শাস্তি উভয় ক্ষেত্রেই ভূমিকা রয়েছে ঘুষের। নিরাপত্তা বিশ্লেষক মার্ক গ্যালোট্টির মতে, রুশ প্রেসিডেন্ট চান সামরিক বাহিনীতে সবারই কেলেঙ্কারি থাকুক, যাতে প্রয়োজন মাফিক নির্দিষ্ট ব্যক্তিকে ব্যবহার করা যায়। তাহলে হঠাৎ করেই কেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের ওপর চটলেন পুতিন? এর উত্তর লুকিয়ে আছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রদবদলের ঘটনায়। নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ মূলত একজন অর্থনীতিবিদ। দেশটির বর্তমান সামরিক বাজেট জিডিপির 6.7%। স্নায়ুযুদ্ধের সময়েও এত বেশি অর্থব্যয় দেখা যায়নি। তবে এর মাধ্যমে লাভবান হচ্ছে দেশের অর্থনীতি। পুতিন চান দেশের অর্থনীতির জন্য যুদ্ধ চালিয়ে যেতে, তবে একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত দুর্নীতি ও ব্যয় নিয়ন্ত্রণে রাখতে চান তিনি। এজন্য রদবদল করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। নিরাপত্তা বিশ্লেষক স্যাম গ্রিনির দাবি, রুশ প্রেসিডেন্টের কাছে বিশ্বস্ততা প্রমাণের জন্য আরও কেলেঙ্কারি ফাঁস করবেন নতুন প্রতিরক্ষামন্ত্রী। তবে রাশিয়ার সামরিক বাহিনীতে বিষয়টি যাতে নেতিবাচক প্রভাব না ফেলে সেটি পর্যালোচনা করেই চালানো হবে অভিযান। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।